আমরা জানি যে এই গণঅভ্যুত্থানের সময় কিন্তু অনেক ঝড় বৃষ্টি বাদল হয়েছিল, তার মধ্যেও কিন্তু ছাত্র জনতা, আম জনতা সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিল। আমিও ছিলাম তাদের একজন। 5 আগস্ট যাত্রাবাড়িতে আমি আহত হয়েছিলাম এবং আমাকে পিটিয়ে মেরেই ফেলেছিল প্রায়। তারপরে আমি সেখানে ধোলাইপাড়ে একটা হসপিটালে আমাকে মাদ্রাসার 3টা ছেলে নিয়ে যায়। ভাগ্যক্রমে আল্লাহর ইচ্ছায় আমি বেঁচে ফিরেছি, এজন্য শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু এটা সত্যি যে আমি খুবই আনন্দিত, একটি ফ্যাসিবাদ বিরোধী, একটি স্বৈরাচার বিরোধী একটি সরকারকে আমরা, স্বৈরাচার বিরোধী সরকারকে আমরা প্রতিষ্ঠিত, মানে তাদেরকে সরিয়ে আমরা নতুন সরকারকে আনতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। অনেক রাজনৈতিক দল এখন বাংলাদেশে বিদ্যমান। এখন তাদের কাছে আমাদের কি কি প্রত্যাশা নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তার কয়েকটি কথা আমি এখানে তুলে ধরছি। 1972 সালে প্রথম আমাদের এই 4 নভেম্বর আমাদের সংবিধান তৈরি হয়েছিল এবং প্রথম বর্ষপূর্তিতে বিজয় দিবসের 16 ডিসেম্বর আমাদের এই সংবিধান প্রথম চালু হয়েছিল আনুষ্ঠানিকভাবে। এই পর্যন্ত এই 53 বছরে, 54 বছরে আমাদের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে। এগুলো কেন হয়েছে? একটি হচ্ছে সময়ের পরিবর্তন, আরেকটি হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনে, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, জনগণকে শোষণ পেষণের জন্য কিন্তু এগুলো তৈরি হয়েছিল। ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি হয়েছিল। তাই আমি অনুরোধ করব যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে এই সংবিধানকে আপনার পুরোপুরি বাদ দিয়ে একটি পুনর্লিখন, নতুন সংশোধন সংবিধান আপনারা প্রণয়ন করুন, যাতে এই নতুন প্রজন্ম, যাদের পালস আপনারা বুঝতে পারেননি, যে জন্য আপনাদের এই 36শে আগস্টে আপনাদের এই দেশ ছাড়তে হয়েছে, পালাতে হয়েছে। আমার মনে হয় যে এই পালসটা বুঝতে না পারার কারণেই কিন্তু তাদের এই অক্ষমতা বা তাদের এই অপারগতা সৃষ্টি হয়েছে। আমরা চাই এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সংবিধান প্রণয়ন করুক। এখন এই সংবিধানে আরো কিছু বিষয়, কোন কোন বিষয় সংযোজন করা যেতে পারে? একটি হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তারা যেন 2 সেশনের বেশি, অর্থাৎ 2 বারের বেশি কখনোই নির্বাচিত হতে না পারেন। যদি তারা সেটা হতে পারেন, তাহলে কিন্তু তারা ফ্যাসিস্ট হয়ে ওঠেন, তারা স্বৈরাচারী হয়ে ওঠেন। এটা আমরা 90-এর গণঅভ্যুত্থানেও আমরা দেখেছিলাম এবং এই 2024-ও আমরা সেটা দেখেছি যে আমাদেরকে উৎখাত করতে হয়েছে। সংবিধানে বাক স্বাধীনতাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্নভাবে আমাদের মুখের কথা কেড়ে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয়নি, কথা বললে মামলা, তারপরে জেল খাটতে হয়েছে, এমনকি কারো জীবনও চলে গেছে। কিন্তু আমাদের এই গণতান্ত্রিক দেশে কথা বলার স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে হবে। কোনো ক্ষমতাসীন সরকারই যেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে ব্যবহার করতে না পারে। যেমন পুলিশ প্রশাসন, র্যাব, ডিবি, অন্যান্য যারা যারা আছেন তাদেরকে যেন ব্যবহার করতে না পারে। এবারে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময়ও কিন্তু আমরা দেখেছি এটা চরমভাবে ব্যবহৃত হয়েছে। পুলিশরা নিরীহ ছেলেদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে। আমরা সাধুবাদ জানাতে চাই যে সেনাবাহিনীকে, যে তাদেরকে কিন্তু ব্যবহার সেভাবে করতে পারেনি। তারা আমাদের জন্য অত্যন্ত গর্বের হয়ে রয়েছে। তো আমরা চাইবো যে এই সংবিধান যেন এমনভাবে তৈরি হয় যে কোনো সরকার যেন রাজনৈতিক তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই পুলিশ প্রশাসনকে বা র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রয়োজনে নির্মমভাবে ব্যবহার করতে না পারে, কোনোভাবেই যেন না হয়। এরা যেন জনগণের পক্ষে থাকেন। আমাদের দেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা এত চরম খারাপ অবস্থায় গেছে, আমার কাছে মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে মনে হয় এটার মূল কারণ আমাদের ব্যবস্থা, আমাদের সরকারি ব্যবস্থা, আমাদের সংবিধানে কোনো বাধ্যবাধকতা না থাকা। যেন সরকারি স্কুলে যেসব ছেলে মেয়ে পড়বে তারা হবে যেন দরিদ্রের ছেলে, দিনমজুরের ছেলে, আর বড়লোকের ছেলেমেয়েরা সব কিন্ডারগার্টেনে এবং ইংলিশ মিডিয়ামে পড়বে, বিদেশে লেখাপড়া করবে। তাই সরকারের কোনো সুনজর নেই এই সরকারি স্কুলগুলোর প্রতি। সেখানে যেন এমন একটা ব্যবস্থা
মানে আমাদের সংবিধানে রাখা হয় যারা সরকারি চাকরি করবেন তাদের সন্তানকে সরকারি স্কুলে লেখাপড়া করতে হবে, এটা বাধ্যতামূলক করা হোক, তাহলে তারা সরকারি স্কুলে লেখাপড়ার মানের দিকে সুদৃষ্টি দিবেন এবং সেটা ঠিক হতে বাধ্য। স্বাস্থ্য ক্ষেত্রে একই অবস্থা। আমাদের বড় বড় রাজনৈতিক নেতা বা সরকারি কর্মকর্তারা তাদের চিকিৎসার জন্য দেশ বিদেশে চলে যান। চোখের একটু সমস্যা, একটু মাথা ব্যথার সমস্যা, একটু পাইলসের সমস্যা, কিছু হলে তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড, অন্যান্য জায়গায় তাদের চলে যেতে হয়। আমাদের দেশে যেন কোনো চিকিৎসা ব্যবস্থাই নেই, কি হাস্যকর ব্যবস্থা। অথচ আপনারা দেখেন আমাদের পাশে এইখানে কয়েকটা ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার কথা বলি, রাত 2টা বাজে গেলেও দেখবেন সিরিয়াল শেষ হচ্ছে না, এত রোগী আমাদের দেশে। অথচ আমাদের চিকিৎসা ব্যবস্থা দারুণভাবে ভঙ্গুর হয়ে গেছে। এটা নিশ্চিত করা উচিত সরকারি সকল কর্মকর্তা কর্মচারী যেন দেশের সরকারি হাসপাতালে তারা চিকিৎসা নেন, এটা বাধ্যতামূলক করা উচিত। তাহলে এই চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন হবে। শেষ কথা আজকের জন্য, সেটি হচ্ছে আমাদের কথাই শক্তি, কথাই পারে আমাদেরকে পরিবর্তন করতে। আমাদের ছোটবেলা আমরা আদর্শ লিপিতে পড়তাম, সদা সত্য কথা বলবো, কখনো মিথ্যে কথা বলবো না, এই কথা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি। আর আমার সন্তানদেরকে আমি এখন পড়াতে গিয়ে সেই লাইনই খুঁজে পাচ্ছি না। কি চমৎকার আমাদের রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সদা সত্য কথা বলবো, কখনো মিথ্যে কথা বলবো না, এই লাইনটাই চেঞ্জ করে দিয়েছে, কোথাও এই লাইনটা নেই। তাহলে বর্তমান সময়ের সন্তানরা শিখবে কোত্থেকে যে সত্য কথা বলতে হবে? এখন তারা সত্য কথা বলতে গেলে ভাবে আমার কি লাভ না আমার লস। আমার মনে হয় এই লাইনটা চিরন্তন সত্য, সেগুলোকে আমাদের সংবিধানে হোক, আমাদের সরকারি ব্যবস্থায় হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, সব জায়গায় বলা উচিত। আমরা আমাদের পরিবর্তন চাই, সুন্দরভাবে চাই। এই নতুন যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের তৈরি হবে সেখানে সংস্কার নিয়ে আসবো ইনশাল্লাহ। সবার কাছে আমাদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।